কথিত আছে যে হীরা যদি কাদায়ও পড়ে থাকে তাহলেও তার ঝকঝকে ভাব লুকিয়ে থাকে না, কিন্তু দুনিয়া প্রায়শই সেই ঝকঝকেকে দেখার বদলে তার ওপর লাগা মাটিকেই দেখে। ২০ বছরের বেদান্ত ঠিক এই বিড়ম্বনার জীবন্ত উদাহরণ ছিল। শহরের সবচেয়ে বড় আর দামি লাইফ কেয়ার হাসপাতালের ঠিক সামনের ফুটপাতে তার একটা ছোট্ট চায়ের টপরি ছিল। ছেঁড়া পুরনো কাপড়, হাতে চায়ের গ্লাস আর মুখে দারিদ্র্যের ধুলো, এটাই ছিল বেদান্তের পরিচয়। আসা যাওয়া লোকজন, বড় বড় ডাক্তার আর রোগীদের আত্মীয়রা তাকে শুধু ছোটু বা চাওয়ালা বলে ডাকত। কেউ জানত না যে ছেলের হাতে চায়ের কেটলি আছে তার মাথায় চিকিৎসা বিজ্ঞানের সেই জ্ঞান ভরা আছে যা হাসপাতালের বড় বড় ডিগ্রিধারী ডাক্তারদের কাছেও ছিল না। বেদান্ত দিনভর চা বিক্রি করত, গালাগালি শুনত, আর রাতে স্ট্রিট লাইটের আলোয় পুরনো মেডিকেল বই পড়ত। তার বাবা একজন বৈদ্য ছিলেন, যিনি বেদান্তকে ছোটবেলা থেকেই নাড়ি দেখা আর শরীরের জটিলতা বোঝা শিখিয়েছিলেন। কিন্তু দারিদ্র্য তাকে মেডিকেল কলেজের সিঁড়ি পর্যন্ত পৌঁছতে বাধা দিয়েছিল। তবুও সে হার মানেনি। সে বই থেকে আর হাসপাতালের বাইরে হওয়া আলোচনা শুনে শুনে একটা এমন একলব্য হয়ে উঠেছিল যার প্রতিভার কারোর আঁচ করা ছিল না। একদিন দুপুরে হাসপাতালের বাইরে সবসময়ের মতো ভিড় ছিল। বেদান্ত চা ছাঁকছিল যে হঠাৎ সাইরেনের তীব্র শব্দ পুরো পরিবেশকে চিরে দিল। 4টে কালো এসইউভি গাড়ির একটা কাফেলা চিৎকার করতে করতে টায়ারের সঙ্গে হাসপাতালের গেটে থামল। গাড়ি থেকে অস্ত্রধারী গার্ডরা নামল আর তারা তৎক্ষণাৎ হাসপাতালের স্টাফকে ঘিরে ফেলল। মাঝের গাড়ি থেকে একটা ভারী চেহারার লোককে স্ট্রেচারে করে বাইরে বার করা হলো। এ আর কেউ নয়, শহরের সবচেয়ে ভয়ঙ্কর বাহুবলী আর আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশাহ বলরাজ প্রতাপ সিং ছিল। বলরাজের শরীর নীল হয়ে যাচ্ছিল আর সে শ্বাস নেওয়ার জন্য ছটখট করছিল। তাকে দেখেই হাসপাতালে হুড়োহুড়ি পড়ে গেল। চিফ সার্জন ডক্টর খান্না আর তাঁর টিম দৌড়ে বাইরে এলেন। ডক্টর খান্না যেই বলরাজের নাড়ি টিপে তার অবস্থা দেখলেন, তার ঘাম ছুটে গেল। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, ডক্টর খান্না বিড়বিড় করে বললেন, কিন্তু তার হাত কাঁপছিল। বলরাজের ডান হাত বাজির কোমর থেকে পিস্তল বার করে ডক্টর খান্নার কপালে ঠেকিয়ে দিল। তার চোখে রক্ত উঠে এসেছিল। বাজির গর্জন করে বলল, এ ডাক্তার, যদি ভাইয়ের কিছু হয়ে যায় তাহলে এই পুরো হাসপাতালকে শ্মশান বানিয়ে দেব। একটাও ডক্টর জ্যান্ত বাইরে যাবে না। আমার ভাইকে জ্যান্ত চাই, এক্ষুনি, এই মুহূর্তে। এটা ধমক ছিল না, মৃত্যুর ফরমান ছিল। ডক্টর খান্না আর তার পুরো টিম ভয়ে পাথর হয়ে গেল। বলরাজের অবস্থা এতটা নাজুক ছিল যে অপারেশন কেবিলে তার বেঁচে থাকার আশা প্রায় নেই বললেই চলে। আর যদি অপারেশন ফেল হয় তাহলে মৃত্যু নিশ্চিত ছিল, রোগের থেকে বা বাজিরের গুলি থেকে। বড় বড় স্পেশালিস্টরা পিছিয়ে গেলেন। কেউ নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেই ডুবতে থাকা জাহাজের ক্যাপ্টেন হতে চায়নি। তারা সবাই শুধু তামাশাবিন হয়ে দাঁড়িয়েছিল আর বলরাজের শ্বাস উঠছিল। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা বেদান্ত এসব দেখছিল। তার মেডিকেল বোঝাপড়া তাকে বলছিল যে বলরাজের কাছে মোটে 10 মিনিট বাকি আছে। এক্ষুনি কিছু না করলে সে মারা যাবে। একদিকে মৃত্যুর ভয় ছিল আর অন্যদিকে একটা মানুষের জীবন বাঁচানোর ধর্ম। বেদান্ত তার চায়ের কেটলি নিচে রেখে দিল। সে তার ময়লা শার্টের হাতা ওপরে তুলল আর পুলিশের ব্যারিকেড পেরিয়ে সামনে এগিয়ে গেল। যেখানে বড় বড় ডাক্তার মৃত্যুর ভয় কাঁপছিলেন, সেখানে একটা 20 বছরের চাওয়ালা তার ভাগ্য আর জীবন দুটোই দাঁওতে লাগাতে যাচ্ছিল। থামুন, যদি আপনারা এক্ষুনি তাকে স্ট্রেচারে শুইয়ে রাখেন তাহলে এই অপারেশন থিয়েটারে পৌঁছানোর আগেই দম তোড়ে দেবে। বেদান্তের গলা সাইরিনার চিৎকারের মাঝে বিদ্যুতের ঝটকার মতো গর্জে উঠল। বজির তার পিস্তলের নল ডক্টর খান্নার কপাল থেকে সরিয়ে বেদান্তের দিকে ঘুরিয়ে দিল। তার চোখে অবাক আর রাগ দুটোই ছিল। তুই কে রে চাওয়ালা? তোর এত সাহস যে তুই আমাদের মাঝে কথা বলিস? সে গর্জাল। ডাক্তার খান্নাও তাচ্ছিল্য ভরা চোখে বেদান্তকে দেখলেন আর চেঁচিয়ে উঠলেন, সিকিউরিটি, এই পাগলকে এখান থেকে সরাও। আমরা এখানে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছি, আর এই রাস্তার ছাপা তামাশা করতে এসেছে। কিন্তু বেদান্ত তার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। তার চোখে সেই ভয় ছিল না যা সেখানে উপস্থিত বড় বড় ডিগ্রিধারী ডাক্তারদের চোখে দেখা যাচ্ছিল। সে সোজা বজিরের চোখে চোখ রেখে বলল, স্যার, মন দিয়ে দেখুন, এর ঘাড়ের শিরা ফুলে উঠছে আর শ্বাস নেওয়ার সময় বুক ভিতরে ঢুকে যাচ্ছে। এটা সাধারণ হার্ট অ্যাটাক নয়, এটা কার্ডিয়াক ট্যাম্পোনেট। এর হৃদয়ের বাইরের আবরণে রক্ত জমে গেছে, যা হৃদয়কে ধুকপুক করতে বাধা দিচ্ছে। পরে 3 মিনিটের মধ্যে সেই রক্ত না বার করলে দুনিয়ার কোনো ডাক্তারই একে বাঁচাতে পারবে না। বেদান্তের মুখ থেকে এত নিখুঁত মেডিকেল শব্দ শুনে ডাক্তার খান্না স্তম্ভিত হয়ে গেলেন। একটা চা বিক্রেতা ছেলে কার্ডিয়াক ট্যাম্পোনেট সম্পর্কে কি করে জানে?
তারা ঘাবড়ে গিয়ে বলরাজের ঘাড়ের শিরা দেখলেন। বেদান্ত একদম ঠিক ছিল, কিন্তু অহংকার আর ভয়ের কারণে খান্না এটা স্বীকার করতে প্রস্তুত ছিলেন না। বকবক বল্লা করো, ডাক্তার খান্না চেঁচিয়ে উঠলেন। তুমি আমাদের শেখাবে? তুমি তো শুধু চা ছাঁকতে জানো, মানুষের শরীর নয়। বেদান্ত ডাক্তারের কথা কানে না তুলে বজিরের কাছে গিয়ে দাঁড়ালো, যেখানে পিস্তলের নল সোজা তার বুকে ঠেকা ছিল। সাহেব, বেদান্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় পড়ল, এই ডাক্তারেরা ভয় পেয়ে গেছেন। এরা হাত দেবেন না, কারণ এদের ভয়ে যে কিছু ভুল হলে আপনি এদের মেরে ফেলবেন। ঠিক এই ভয়ের কারণেই আপনার ভাই মারা যাবে। আমাকে একটা সুযোগ দিন। আমি কোনো ডাক্তার নই, কিন্তু আমি একে বাঁচাতে পারি। বুজিরের আঙুল ট্রিগারে কাঁপছিল। একদিকে দেশের নামী ডাক্তাররা, যারা ভয়ে পাথর হয়ে গেছেন, আর অন্যদিকে একটা নোংরা ময়লা চায়ওয়ালা, যার চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। সময় বালির মতো মুঠো থেকে গড়িয়ে পড়ছিল। বলরাজের শরীর এখন খিঁচতে শুরু করেছিল। যদি এ মরে যায়, বুজির দাঁত চেপে বলল, তাহলে তোকে তড়পাতড় মারব, তোর চামড়া তুলে নেব। বেদান্ত মাথা নেড়ে বলল, মঞ্জুর। কিন্তু যদি আমি বাঁচিয়ে দিই, তাহলে আপনি আমাকে আর আমার পরিবারকে কোনো ক্ষতি করবেন না। আমার এখনই একটা পেরিকার্ডিওসেন্টাসিস নিডল আর একটা আল্ট্রাসাউন্ড মেশিন চাহিয়ে, তৎক্ষণাৎ। সে বজির আর ডাক্তার খান্নার দিকে তাকিয়ে গরজতে উঠল, শুনো নেহি, যাইয়ে ছেলে চাহিয়ে তা দাও। যদি এ হার মানে, তাহলে আমি তোমাদের সবাইকে গুলি করে মারব। হড়বড়িয়ে স্ট্রেচারটা ইমার্জেন্সি রুমের ভিতরে ঠেলে নেওয়া হলো। যে পবিত্র অপারেশন থিয়েটারে শুধু স্টেরিলাইজড কাপড় পরা ডাক্তারদেরই যাওয়ার অনুমতি ছিল, আজ সেখানে ছেঁড়া জুতো আর চায়ের দাগওয়ালা শার্ট পরা একটা ২০ বছরের ছেলে প্রবেশ করল। ডাক্তার খান্না আর তার টিম বাধ্য হয়ে পিছন পিছন চললেন। অপমান আর অবিশ্বাসে তাদের মুখ লাল হয়ে গেছিল। বেদান্ত গ্লাভস পরল, তার হাত এখন আর কাঁপছিল না। যেই সে সার্জিক্যাল যন্ত্র হাতে নিল, তার ব্যক্তিত্ব বদলে গেল। সে আর চায়ওয়ালা ছিল না, সে সেই জিনিয়াস সার্জেন ছিল যে বছরের পর বছর তার ভিতরে লুকিয়েছিল। অপারেশন থিয়েটারের ভিতরে মরার মতো নিস্তব্ধতা ছিল, যাকে শুধু কার্ডিয়াক মনিটরের অনিয়মিত বিপ বিপ শব্দ ভাঙছিল। ঠান্ডা হাওয়ার ঝোঁকার মাঝে খামের গন্ধ আর অ্যান্টিসেপটিকের গন্ধ মিশেছিল। বেদান্ত স্ট্রেচারের পাশে দাঁড়িয়েছিল। তার হাতে সেই লম্বা সুই ছিল যা জীবন আর মৃত্যুর মাঝের দূরত্ব নির্ধারণ করতে যাচ্ছিল। তার ঠিক পিছনে ডাক্তার খান্না দাঁড়িয়েছিলেন, যারা চাইছিলেন যে এই ছেলে এখনই ভুল করুক, যাতে তাদের অহংকার বেঁচে যায়, রোগীর জীবন গেলেও চলবে। পাগল হয়েও না, ডাক্তার খান্না ফিসফিস করে বললেন, যদি সুই একটু এদিক ওদিক হয়, তাহলে সোজা হৃদয়ে ছিদ্র হয়ে যাবে, তুমি খুনি বলে পরিচিত হবে। বেদান্ত এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তার বাবার গলা শুনতে পেল। বাবা, চিকিৎসা হাত দিয়ে হয় না, নিয়ত আর জ্ঞান দিয়ে হয়। সে গভীর শ্বাস নিল আর চোখ খুলল। দুনিয়ার সব শোর, ডাক্তার খান্নার তাচ্ছিল্য আর বাইরে দাঁড়ানো বজিরের ধমক সব তার মাথা থেকে মুছে গেল। এখন শুধু সে ছিল, রোগীর শরীর ছিল আর শারীরবিদ্যার নিয়ম ছিল। সে বলরাজের বুকের নিচের অংশে জাইফয়েড প্রসেসের ঠিক নিচে তার আঙুল রাখল। যে আঙুলগুলোতে বছরের পর বছর গরম চায়ের গ্লাস তোলার দাগ ছিল, আজ সেই আঙুলগুলোই একজন সার্জেনের সূক্ষ্মতায় সঠিক জায়গা খুঁজছিল। 45 ডিগ্রি কোণ করে বেদান্ত সুইটা ধীরে ধীরে ভিতরে ঢোকাতে শুরু করল। ঘরে উপস্থিত প্রত্যেকের শ্বাস থেমে গেল। ডাক্তার খান্না মুখ ফিরিয়ে নিলেন। তারা রক্তের ফোয়ারা বেরোনোর অপেক্ষা করছিলেন, কিন্তু বেদান্তের হাত মেশিনের মতো স্থির ছিল। যেই সুইটা পেরিকার্ডিয়াম, হৃদয়ের ঝিল্লি ভেদ করে ভিতরে গেল, সিরিঞ্জে গাঢ় লাল তরল ভরতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে মনিটরের শব্দ বদলে গেল। সেই দ্রুত অনিয়মিত বিপ বিপ এখন একটা লয়বদ্ধ আর স্থির ধ্বনিতে বদলে গেল। বলরাজ যে এতক্ষণ অক্সিজেনের জন্য ছটফট করছিল, সে একটা গভীর শ্বাস নিল। তার নীল হয়ে যাওয়া মুখ আবার স্বাভাবিক রঙে ফিরতে লাগল। হৃদয়ের ওপর চাপ সরে গেছিল, বিপি নর্মাল হচ্ছে, স্যাচুরেশন 98%। একজন নার্স অবিশ্বাসে মনিটর দেখতে দেখতে বলল, তার গলায় ভয়ের জায়গায় এখন শ্রদ্ধা ছিল। বেদান্ত সাবধানে সুই বার করল আর ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগাল। সে তার রক্তমাখা গ্লাভস খুলে ডাস্টবিনে ফেলে দিল আর প্রথমবার ডক্টর খান্নার চোখে চোখ রাখল। সেখানে এখন রাগ নয়, একটা লজ্জা আর পরাজয়ের ভাব ছিল। একটা অশিক্ষিত ভাবা চাওয়ালা সেই কাজ করে দেখিয়েছিল যা করার সাহস শহরের সবচেয়ে বড় সার্জেন জোগাড় করতে পারেননি। রোগী এখন বিপদমুক্ত। বেদান্ত শান্ত গলায় বলল, তাকে আইসিইউতে স্থানান্তর করুন, বাকি কাজ আপনারা সামলাতে পারবেন, এখন আর ভয় পাওয়ার দরকার নেই। অপারেশন থিয়েটারের দরজা খোলা হলো। বাইরে বজির অস্থিরভাবে পায়চারি করছিল। যেই সে বেদান্তকে বাইরে আসতে দেখল, সে লাফিয়ে কাছে এলো। তার পিছনে ডক্টর খান্নাও মাথা নিচু করে বাইরে বেরোলেন। ভাই কেমন আছে? বজির জিজ্ঞেস করল। ডক্টর খান্না কিছু বলার আগেই বেদান্ত বলল, তিনি ঠিক আছেন, জীবন বেঁচে গেছে। বজিরের মুখের কঠোরতা গলে গেল। সে ভিতরে উকি দিয়ে মনিটরে স্থির লাইনগুলো দেখল। সে বেদান্তের দিকে ঘুরল, হয়তো তাকে জড়িয়ে ধরতে বা ধন্যবাদ বলতে,
কিন্তু ঠিক তখনই হাসপাতালের প্রধান দরজায় পুলিশের জিপের সাইরেন বেজে উঠল। এসিপি রাঠোর তার টিম নিয়ে সেখানে হাজির হলেন। বিড়ম্বনা দেখুন, যেই মুহূর্তে বেদান্ত একটা জীবন বাঁচালো, ঠিক সেই মুহূর্তে আইন তাকে অপরাধী ভেবে গ্রেফতার করতে প্রস্তুত দাঁড়িয়েছিল। ডক্টর খান্নার মুখে একটা কুটিল হাসি ফিরে এলো। তারা নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে গেলেন। ডক্টর খান্না পুলিশের দিকে এগিয়ে গেলেন আর বেদান্তের দিকে ইঙ্গিত করে চেঁচিয়ে উঠলেন, ইন্সপেক্টর, এই ছেলেকে গ্রেফতার করুন। এ মেডিকেল ডিগ্রি ছাড়া, লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার্জারি করেছে। এ রোগীর জীবন বিপন্ন করেছে। এটা একটা অপরাধ। আইনের চোখ প্রায়শই অন্ধ হয়। সে ন্যায় দেখে না, শুধু প্রমাণ আর নিয়ম দেখে। এসিপি রাঠোর, যিনি একজন কঠোর মেজাজের পুলিশ অফিসার ছিলেন, ডক্টর খান্নার অভিযোগ উপেক্ষা করতে পারলেন না। তারা বেদান্তের দিকে তাকালেন। ছেঁড়া কাপড়, মুখে ক্লান্তি আর হাতে এখনও শুকনো রক্তের কিছু দাগ। এটা কি সত্যি? রাঠোর কড়া গলায় জিজ্ঞেস করলেন, তোমার কাছে মেডিকেল লাইসেন্স আছে? তুমি ডাক্তার? বেদান্ত চুপ করে রইল। সে মিথ্যে বলতে পারত না। তার কাছে জ্ঞানের ভাণ্ডার ছিল, দক্ষতা ছিল, কিন্তু সেই কাগজের টুকরো ছিল না যাকে দুনিয়া ডিগ্রি বলে। তার চুপ থাকাই উত্তর দিয়ে দিল। রাঠোর একটা ইশারা করলেন, আর দুজন হাবিলদার এগিয়ে এসে বেদান্তের হাতে হাতকড়ি পরিয়ে দিল। লোহার ঠান্ডা ধরা বেদান্তকে বাস্তবতা বোঝালো। কিছু মিনিট আগে যে হাতগুলো মৃত্যুকে হারিয়েছিল, এখন সেই হাতগুলোই অপরাধীর মতো বাধা ছিল। বজির এগিয়ে আসতে যাচ্ছিল যে বেদান্ত চোখের ইশারায় তাকে থামিয়ে দিল। বেদান্ত জানত যে বজির যদি পুলিশের সঙ্গে ঝামেলা করে তাহলে ব্যাপারটা আরও খারাপ হবে। বজির মুঠো চেপে ধরল, কিন্তু সে পিছিয়ে গেল। সে জানত যে আসল খেলা এখনও বাকি। ভাইয়ের জ্ঞান ফিরলে তবেই বুদ্ধিমানের কাজ। বেদান্তকে পুলিশের জিপে ঠেসে দেওয়া হলো। ভিড়, যারা কিছুক্ষণ আগে তার চমৎকার দেখে অবাক হয়েছিল, এখন তাকে অপরাধীর মতো দেখছিল। কেউ বলছিল পাগল, ডাক্তার সেজে উঠেছিল, তো কেউ বলছিল গরিব মানুষের ভাগ্যই খারাপ, ভালো করেও খারাপে ফেসে যায়। পুলিশ স্টেশনের কালো কোঠুরিতে সেই রাত বেদান্তের জন্য খুব লম্বা ছিল। খালি মেঝেতে বসে বসে সে তার বাবার কথা মনে করছিল। বাবা, দুনিয়া যাই বলুক, তোমার জ্ঞান কেউ তোমার থেকে কেড়ে নিতে পারে না। কিন্তু আজ মনে হচ্ছিল যে দুনিয়া তার থেকে তার আত্মসম্মান কেড়ে নিয়েছে। একটা জীবন বাঁচানোর দাম জেলের শিকল। পরের দিন সকাল হতেই খানায় হুলুস্থুলু পড়ে গেল। শহরের সবচেয়ে বড় উকিল মিস্টার দিওয়ান তার কালো কোট পরে থানায় প্রবেশ করলেন। তার পিছনে সেই বজির ছিল, আর তার পেছনে এমন কিছু লোক ছিল যাদের দেখে এসিপি রাঠোরও চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আমার ক্লায়েন্টকে এখনই মুক্তি দিন, মিস্টার দিওয়ান জামিনের কাগজপত্র টেবিলে আছড়ে ফেলে বললেন। কিন্তু এটা নন বেলেবল অপরাধ, রাঠোর আপত্তি করলেন। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের অধীনে অ্যাক্ট আর ধারা আদালতে দেখবেন ইন্সপেক্টর, মিস্টার দিওয়ান আরেকটা কাগজে গিয়ে দিলেন। ফিলহাল শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি শ্রী বলরাজ প্রতাপ সিংহের বিবৃতি রেকর্ড করা আছে। তিনি বলেছেন যে এই ছেলে তার জীবন বাঁচিয়েছে, আর তিনি নিজের ইচ্ছায় এই ছেলের দ্বারা চিকিৎসা করাতে রাজি ছিলেন। গুড স্যামারিটান ল এর অধীনে কারো জীবন বাঁচানোকে নির্যাতন করা যায় না, ডিগ্রি না থাকলেও। আর যদি আপনারা এখন না ছাড়েন, তাহলে মানবাধিকার কমিশন আর মিডিয়ার এমন ঝড় উঠবে যে আপনার উর্দি খুলে যাবে। রাঠোর সেই বজিরের দিকে তাকালেন, যার চোখে এখনও সেই খুনে ঝিলিক ছিল। তারা বুঝে গেলেন যে এই লড়াই তারা জিততে পারবেন না। তারা অনিচ্ছায় কনস্টেবলকে ইশারা করলেন। বেদান্ত যখন লকআপ থেকে বাইরে এলো, তখন বজির এগিয়ে এসে তার সামনে হাত জড়ল। একটা বাহুবলী গুন্ডা একটা চায়ওয়ালার সামনে নতমস্তক ছিল। ভাইয়ের জ্ঞান ফিরেছে, সে বজিরের ভারী গলায় বলল, তিনি তোমাকে ডেকেছেন, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। বেদান্ত একবার সেই পুলিশ স্টেশনের দিকে তাকালো যেখানে তাকে অপরাধী বানানো হয়েছিল, আর তারপর বজিরের এসইউভির দিকে এগিয়ে গেল। সে জানত না যে এখন তার জীবন কোন নতুন মোড় নিতে চলেছে, কিন্তু এটা নিশ্চিত ছিল যে সে আর চায়ের টপরিতে ফিরে যাবে না। হাসপাতালের ভিআইপি সুইটে বলরাজ বালিশে হেলান দিয়ে বসেছিলেন। তার মুখে এখনও দুর্বলতা ছিল, কিন্তু চোখে সিংহের মতো ঝিলিক ছিল। যেই বেদান্ত ঘরে ঢুকল, বলরাজ হাতের ইশারায় তাকে কাছে ডাকলেন। ডাক্তার খান্না আর হাসপাতালের অন্য ট্রাস্টিরা সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন, মাথা নিচু করে আর ভয় পেয়ে। তাহলে এই সেই ছোটু, বলরাজ হালকা হাসির সঙ্গে বললেন, যে যমরাজের চোয়াল থেকে আমাকে টেনে বার করেছে। বেদান্ত ধীরে ধীরে এগিয়ে বলরাজের বিছানার কাছে পৌঁছাল। জি নমস্তে, সে লজ্জায় বলল। তার কাপড় এখনও সেই ছিল, কালকের ভাঁজ আর ক্লান্তি এখনও তার মুখে ছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল। বলরাজ বেদান্তকে ওপর থেকে নিচে দেখলেন, তারপর ঘরে উপস্থিত ডাক্তার খান্না আর হাসপাতালের ট্রাস্টিদের দিকে তাকালেন। ডাক্তার খান্না, বলরাজের গলা দুর্বল ছিল, কিন্তু তাতে আদেশের শক্তি ছিল। কাল আপনারা বলছিলেন যে এই ছেলে জাহিল, অশিক্ষিত, কিন্তু যে কাজ করতে আপনাদের হাত কাঁপছিল সেই কাজ এই জাহিল ছেলে ভয় ছাড়াই করে দেখিয়েছে। আমার জীবন আপনাদের ডিগ্রি বাঁচায়নি,
এর দক্ষতা বাঁচিয়েছে। ডাক্তার খান্নার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ গলাতেই আটকে গেল। বলরাজ বেদান্তের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি ছোটে? বেদান্ত স্যার। বেদান্ত শর্মা? সে উত্তর দিল, বেদান্ত। বলরাজ নামটা দুবার বললেন। বেদের অন্ত, অর্থাৎ জ্ঞানের পরাকাষ্ঠা। তোমার নাম তোমার উপর খুব মানানসই। আমি শুনেছি পুলিশ তোমাকে উত্ত্যক্ত করেছে, কারণ তোমার কাছে কাগজের একটা টুকরো ছিল না। বেদান্ত চুপ করে রইল। বলরাজ একটা গভীর শ্বাস নিয়ে বললেন, তোমার যা আছে তা কাগজের টুকরোর চেয়ে অনেক বড়। আমি আমার পুরো জীবন শক্তি আর টাকা কামাতে কাটিয়ে দিয়েছি, কিন্তু কাল আমি বুঝেছি যে আসল শক্তি জীবন দেওয়াতে, নেওয়াতে নয়। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না, কিন্তু একটা চেষ্টা করতে চাই। বলরাজ পাশে দাঁড়ানো উকিলকে ইশারা করলেন। উকিল একটা ফাইল বেদান্তের হাতে দিলেন। এটা কি? বেদান্ত অবাক হয়ে জিজ্ঞেস করল। এটা আমার তরফ থেকে একটা ছোট্ট গুরুদক্ষিণা। বলরাজ হাসলেন। এই ফাইলে শহরের সবচেয়ে নামকরা মেডিকেল কলেজে তোমার অ্যাডমিশনের চিঠি আছে। ম্যানেজমেন্ট কোটায় নয়, তোমার যোগ্যতার জোরে। আমি শুধু সুপারিশ করেছি। ফি আর বাকি খরচ আমার দায়িত্ব। তুমি ডাক্তার হবে বেদান্ত, আর শুধু ডাক্তার নয়। বলরাজ ডক্টর খান্নার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আর বেদান্তকে বললেন, যখন তুমি তোমার ডিগ্রি শেষ করবে তখন তুমি এই লাইফ কেয়ার হাসপাতালের নতুন মেডিকেল ডিরেক্টর হবে। আমি এই হাসপাতালের 51% শেয়ার আজই কিনে নিয়েছি। এখন এটা হাসপাতাল আমার, আর ভবিষ্যতে এর দায়িত্ব তোমার। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ডাক্তার খান্নার মনে হলো যেন তার পায়ের তলার মাটি সরে গেল। যে ছেলেকে তারা কাল পুলিশের হাতে তুলে দিয়েছিলেন, সে কাল তাদের বস হতে চলেছে। এটা ভাগ্যের এমন চর যার গুঞ্জন তাদের সারা জীবন শুনতে হবে। বেদান্তের চোখে জল এসে গেল। কিন্তু স্যার, আমি তো শুধু একটা চায়ওয়ালা। না, বলরাজ তাকে মাঝপথে থামিয়ে দিলেন। তুমি একজন হিলার, আর দুনিয়ার তোমার মতো হিলারদের দরকার, এই ব্যবসায়ীদের নয়। তিনি ডাক্তার খান্নার দিকে ইঙ্গিত করলেন। বলরাজ নিজের হাত বাড়ালেন। বেদান্ত তা ধরল। এটা শুধু হাত মেলানো ছিল না, এটা একটা নতুন যুগের শুরু ছিল। একজন অপরাধী আর একজন রক্ষকের মাঝে অদ্ভুত বন্ধন। সেই দিনের পর বেদান্তের চায়ের টপরি বন্ধ হয়ে গেল, কিন্তু তার গল্প শেষ হয়নি। সে তো তখনই শুরু হয়েছিল। মেডিকেল কলেজে বেদান্ত প্রথম দিন থেকেই নিজের ছাপ ফেলতে শুরু করল। তার কাছে বইয়ের জ্ঞানের চেয়ে বেশি বাস্তব অভিজ্ঞতা ছিল। প্রফেসররা অবাক হতেন, আর ছাত্ররা তার থেকে জ্বলত, কিন্তু কেউ তার প্রতিভা অস্বীকার করতে পারত না। বছর গড়িয়ে গেল, বেদান্ত দিনরাত এক করে দিল। সে শুধু কলেজ টপার হয়নি, বরং কার্ডিওলজিতে নতুন রেকর্ড স্থাপন করল। সে আর সেই ছোট ছিল না, সে ডাক্তার বেদান্ত শর্মা হয়ে উঠেছিল। এমন একটা নাম যা শোনার জন্য রোগীরা আকুল হতো। আর তারপর সেই দিন এলো যার প্রতিশ্রুতি বলরাজ দিয়েছিলেন। লাইফ কেয়ার হাসপাতালের কনফারেন্স হলে শহরের সব বড় ডাক্তার, মিডিয়া আর প্রভাবশালী লোকজন জমায়েত হয়েছিলেন। মঞ্চে বলরাজ, যিনি এখন বুড়ো হয়ে গেছেন, হুইল চেয়ারে বসেছিলেন। তার পাশে ডাক্তার বেদান্ত শর্মা, স্যুট পরে গলায় স্টেথোস্কোপ ঝোলানো, আত্মবিশ্বাস আর বিনয়ের মূর্তি দাঁড়িয়েছিলেন। হল তালির গড়গড়াহটে গমগম করছিল। বলরাজ মাইক হাতে নিলেন আর কাপা গলায় বলতে শুরু করলেন। বছর আগে এই হাসপাতালের বাইরে একটা হীরাকে কয়লা ভেবে প্রত্যাখ্যান করা হয়েছিল। সেই দিন যদি বেদান্ত নিয়মের তোয়াক্কা করত, তাহলে আজ আমি আপনাদের মাঝে জ্যান্ত থাকতাম না। আজ আমি আমার প্রতিশ্রুতি পূরণ করছি। তিনি রিমোট টিপলেন, আর পিছনে বড় স্ক্রিনে একটা নতুন লোগো জ্বলে উঠল। বেদান্ত হার্ট ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার। লাইফ কেয়ার হাসপাতালের নাম বদলে দেওয়া হয়েছিল। আজ থেকে এই হাসপাতালের দায়িত্ব ডক্টর বেদান্ত শর্মার হাতে, বলরাজ ঘোষণা করলেন। ভিড় খাড়া হয়ে তালি বাজাল। প্রথম সারিতে ডক্টর খান্নাও বসেছিলেন। এখন খুব বুড়ো আর ক্লান্ত দেখাচ্ছিল। যখন বেদান্ত মাইক ধরলেন, তখন তার দৃষ্টি প্রথমে ডক্টর খান্নার উপর গেল। সে মঞ্চ থেকে নেমে সোজা তার কাছে গেল। পুরো হল শ্বাসরুদ্ধ করে দেখছিল, বেদান্ত কি তার পুরনো প্রতিশোধ নেবে। বেদান্ত ডক্টর খান্নার কাছে গেলেন। খান্নার সামনে থামলেন আর তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। ডক্টর খান্না হতভম্ব হয়ে গেলেন। স্যার, বেদান্ত মাইকে বললেন, যাতে সবাই শুনতে পায়, সেই রাতে আপনি আমাকে বাধা দিয়েছিলেন, আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। সেই সময় আমার খুব রাগ হয়েছিল, কিন্তু আজ আমি বুঝি যে আপনি আমাকে সেই আগুন দিয়েছিলেন, যা আমাকে সোনা থেকে কুন্দন বানিয়েছে। যদি আপনি আমাকে চ্যালেঞ্জ না করতেন, তাহলে হয়তো আমি আজও সেখানেই চা বিক্রি করছিলাম। আপনাকে ধন্যবাদ। ডাক্তার খান্নার চোখ থেকে জল গড়িয়ে পড়ল।
তারা কাঁপা হাতে বেদান্তকে তুললেন আর জড়িয়ে ধরলেন। আমাকে ক্ষমা করে দাও বাবা, তারা ভাঙা গলায় বললেন। আমি ভুল ছিলাম। তুমি শুধু একজন ভালো ডাক্তার নও, একজন মহান মানুষও। সেই মুহূর্তে সেখানে উপস্থিত প্রত্যেকের হৃদয় জয় করে নিল। প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করে কারোর হৃদয় জয় করা তবেই আসল জয়। বেদান্ত হাসপাতালের দায়িত্ব নিলেন, আর তাকে পুরোপুরি বদলে দিলেন। এখন সেখানে টাকার অভাবে কোনো রোগীকে ফিরিয়ে দেওয়া হতো না। বলরাজের পাপের উপার্জন এখন মানুষের জীবন বাঁচানোর কাজে লাগছিল। একজন গ্যাংস্টারের টাকা আর একজন গরিব চায়ওয়ালার নেক হৃদয়, দুটো মিলে শহরের স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে দিয়েছিল। সন্ধ্যায় যখন সবাই চলে গেছে, বেদান্ত হাসপাতালের বাইরে সেই জায়গায় গেলেন যেখানে কোনো কালে তার চায়ের টপরি ছিল। সেখানে এখন একটা সুন্দর বাগান বানানো হয়েছে, আর মাঝে একটা ছোট্ট মূর্তি ছিল, একটা কেটলি আর একটা স্টেথোস্কোপের। সে সেখানে দাঁড়িয়ে পুরনো দিনগুলো স্মরণ করছিল, যে হঠাৎ একটা ছোট মেয়ে দৌড়ে এলো। তার কাপড় ছেঁড়া ছিল আর হাতে কিছু ফুল ছিল। ডাক্তার আঙ্কাল? সে নিষ্পাপভাবে জিজ্ঞেস করল। হ্যাঁ বাবা, বেদান্ত হাঁটু গেড়ে বসল। আমার মা খুব অসুস্থ, আমাদের কাছে টাকা নেই। আপনি? মেয়েটা ভয়ে ভয়ে বলল। বেদান্ত হাসলেন। তার মেয়েটার মধ্যে নিজের অতীত দেখতে পেলেন। টাকা নেই তো কি হয়েছে? বেদান্ত ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। চিকিৎসা তো হবেই, চলো, আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো। সে মেয়েটার হাত ধরল আর হাসপাতালের ভিতরে চলে গেল। খাওয়ার সার। ভাগ্য তোমাকে নিচে ফেলে দিতে পারে, দুনিয়া তোমাকে অস্বীকার করতে পারে, কিন্তু যদি তোমার দক্ষতায় জোর থাকে আর নিয়াত পরিষ্কার থাকে, তাহলে একদিন এই দুনিয়াই তোমার পায়ের কাছে থাকবে। বেদান্তের যাত্রা একটা চায়ের টপরি থেকে শুরু হয়ে হৃদয়ের মাসিহা হয়ে ওঠা পর্যন্ত ছিল। এমন একটা যাত্রা যা প্রমাণ করে দিয়েছে যে মানুষের জন্ম নয়, তার কর্মই তার পরিচয় করে।